আসসালামু আলাইকুম। আমরা আজকে পেপটিক আলসার ডিজিজ এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিষয়টা বেসিক থেকে একটু আলোচনা করতে চাই। পেপটিক আলসার ডিজিজ খুবই কমন একটা জিআইটি ট্র্যাক্ট ডিজিজ। সো এখানে যদি আমরা প্রথমে নর্মাল অ্যানাটমিটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, আর এটা হচ্ছে স্টোমাক। তো স্টোমাকের অনেকগুলো ফাংশন আছে। তো এখন এই স্টোমাকের যে ফাংশন, এটা যদি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা চিন্তা করি, তিনটা জিনিস আমি এখানে আলোচনা করব স্টোমাকের ফাংশনের মধ্যে। প্রথম হচ্ছে রিসেপটিভ রিল্যাক্সেশন, দ্যাট মিনস স্টোমাকটা রিল্যাক্স হবে। যখন স্টোমাক রিল্যাক্স হবে তখন তার মধ্যে ফুড অ্যাকুমুলেট করবে। ফুড অ্যাকুমুলেট যখন হবে, আস্তে আস্তে অ্যাকুমুলেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তার রিল্যাক্সেশনটা কমপ্লিট হয়ে যাবে। যখন আর রিল্যাক্সেশন সম্ভব নয়, রিল্যাক্সেশন কমপ্লিট, তখন এখান থেকে ভ্যাগাস নার্ভের মাধ্যমে স্যাটাইটি সেন্টারে একটা স্টিমুলেশন যাবে যে কি এখন আর ফুড অ্যাকুমুলেট হওয়া সম্ভব নয়, সো ফুড ইনটেক বন্ধ করো স্যাটাইটি। সো তখন পেশেন্টের স্যাটাইটি হয়ে যাবে, তখন পেশেন্ট ফুড ইনটেক বন্ধ করে দিবে। এটাকে বলা হচ্ছে রিসেপটিভ রিল্যাক্সেশন। তো কোনো কারণে যদি কারো রিসেপটিভ রিল্যাক্সেশনে ইম্পেয়ারমেন্ট থাকে, দ্যাট মিনস তার স্টোমাকটা ডাইলেটেড হবে না। ডাইলেটেড না হলে অল্প পরিমাণ ফুড এসে তার আর্লি স্যাটাইটি করবে। দুই নম্বর ফাংশন হচ্ছে এই যে স্টোমাকের মধ্যে রিল্যাক্সেশনের ফলে যে ফুডগুলো অ্যাকুমুলেট হলো, এই ফুডগুলোকে আমরা কাইমে কনভার্ট করব, ফরমেশন অফ কাইম। কিভাবে আমরা কাইমে কনভার্ট করব? এই ফুডগুলোকে আমরা গ্যাস্ট্রিক জুসের মধ্যে আমরা যেন নর্মালি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এনজাইম এগুলো থাকে, তাহলে এই যে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে আমরা ফুডকে কাইমে কনভার্ট করব। এটা হচ্ছে 2 নম্বর ফাংশন। 3 নম্বর হচ্ছে এই কাইমকে স্টোমাক ডিডানামে পাঠিয়ে দিবে। তাহলে প্যাসেজ অফ কাইম টু দ্য ডিডানাম, এটা হচ্ছে 3 নম্বর ফাংশন। তো এখন এখানে যদি আমি একটু বেসিক কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে জিআইটি ট্র্যাক্টে আমাদের ফুটের একটা ডিরেকশন আছে। কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশন যাবে সেটা হচ্ছে নর্মালি মাউথ টু অ্যানাস, অর্থাৎ মুখ ছিদ্র থেকে পায়ের ছিদ্র, এই ডিরেকশনে আমাদের ফুডটা মুভ করে। তাহলে এটা কেন করে, এটা আমরা যদি একটু বেসিকটা জানাই, সেটা হচ্ছে এটা যদি আমাদের মাউথ সাইড হয়, এটা যদি অ্যানাস সাইড হয়, তাহলে আমরা এখানে একটা আমাদের জিআইটি ট্র্যাক্ট এঁকেছি। তো এটা হচ্ছে লোমেনের ভেতর এটা হচ্ছে ফুড, তাহলে এগুলো হচ্ছে রিসেপ্টর। ফুড যখন এখানে থাকবে, ফুড রিসেপ্টরকে স্টিমুলেট করবে। তাহলে এটা হচ্ছে এই 5টা ফুটের যেটা মাউথ সাইড, এটা হচ্ছে প্রক্সিমাল সাইড, আর যেটা অ্যানাস সাইড সেটাকে আমরা ডিস্টাল সাইড ধরতে পারি। তো আমরা জানি আমাদের যে জিআইটি ট্র্যাক্ট, তার ওয়ালের মধ্যে নার্ভ প্লেক্সাস থাকে। এই নার্ভ প্লেক্সাসগুলো মিলে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম ক্রিয়েট করে। তো এখানে বেসিক্যালি 2 ধরনের নিউরন থাকে, একটা হচ্ছে এক্সাইটেটরি নিউরন, একটা হচ্ছে ইনহিবিটরি নিউরন। তো ফুটের যে প্রক্সিমাল সাইট, ও প্রক্সিমাল সাইটে গ্যাংলিয়নগুলা অর্থাৎ নিউরনগুলা এক্সাইটেশন হয়, দ্যাট মিনস এক্সাইটেটরি নিউরনগুলা অ্যাক্টিভেট হয়, তখন প্রক্সিমাল সাইডে মাসেল কন্ট্রাকশন করে। আর ডিস্টাল সাইডে যে গ্যাংলিয়ন, দ্যাট মিনস নিউরন, এরা ইনহিবিটরি যে নিউরনগুলো এরা অ্যাক্টিভ হয়, দ্যাট মিনস সেখানে ইনহিবিশন অফ মাসেল হবে, দ্যাট মিনস রিল্যাক্সেশন হবে। সো প্রক্সিমালি কন্ট্রাকশন অ্যান্ড ডিস্টালি রিল্যাক্সেশন, এই দুটার কম্বিনেশনের কারণে ফুডটা হচ্ছে মুভ করে ফরওয়ার্ডে, দ্যাট মিনস মাউথ টু অ্যানাস ডিরেকশনে। এখানে একটা কোয়েশ্চেন রেখেছি, পেসমেকার সেল ইন দ্য জিআইটি। তাহলে পেসমেকার সেল, হোয়াট ইজ দ্য নেম অফ পেসমেকার সেল ইন দ্য জিআইটি? এর পরবর্তী পার্টে যদি আমরা যাই, এখানে আবারও সেই আমাদের যে অ্যানাটমি ওইটা আমরা একটু দেখাতে চাচ্ছি। এখানে যেটা হচ্ছে স্টোমাক, আর তার নিচে এটা হচ্ছে ডিডানাম, আর ডিডানামের সাথে আমি এটা কানেক্ট করেছি আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের যে অ্যাসাইনাস, আর এটা হচ্ছে ডাক্ট। তো এখানে এটা হচ্ছে প্যারাটাল সেল। আমরা জানি প্যারাটাল সেল থেকে এসসিএল সিক্রেট হয়। যেহেতু এসসিএল সিক্রেট হচ্ছে, দ্যাট মিনস স্টোমাকের মধ্যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাহলে পিএইচটা কমে যাবে। আর অন দ্য আদার হ্যান্ড প্যারাটাল সেল থেকে বাইকার্বনেট ব্লাডে চলে যায়, তখন ব্লাডের পিএইচটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি অ্যালকালাইজেশন। পিএইচ বেড়ে গেলে অ্যালকালাইজেশন বলা হয় এটাকে। আচ্ছা, নর্মালি এই যে অ্যাসিড
অ্যাসিডটা থেকে আমাদের যে স্টোমাকের যে ওয়াল, এই যে ওয়ালকে প্রোটেক্ট করে রাখা হচ্ছে মিকাস লেয়ার, এই যে মিকাস লেয়ার। সো দ্য মিকাস লেয়ার গিভস প্রোটেকশন অ্যাগেনস্ট অ্যাসিড বার্ন। তো কোনো কারণে যদি মিকাস লেয়ারটা লস হয়ে যায় তখন আলসারেশন হয়। কী কারণ হতে পারে? যেমন আমি যদি ড্রাগ কজটা বলি, NSAID অথবা স্টেরয়েড খাচ্ছে দীর্ঘদিন ধরে, তখন হচ্ছে মিকাস লেয়ারটা ডিস্টার্বেড হয়ে যাবে, আলটিমেটলি হচ্ছে এখানে আলসারেশন হবে। তো এখানে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফুড ছিল। এই ফুডের মধ্যে এখন ফুডটা হচ্ছে আলটিমেটলি কাইম চারপাশে হচ্ছে তার HCl। এই কাইম HCl সহ কোথায় যাবে? ডিডেনামে যাচ্ছে, এই যে ডিডেনামে যাচ্ছে। তাহলে ডিডেনামে চলে আসলে এখন এটা। ডিডেনামের ক্ষেত্রে কী হয়? ডিডেনামের আমরা জানি মেজর ডিউডেনাল পেপিলা যে জায়গায় আছে, ওই জায়গায় আমাদের যে প্যানক্রিয়াটিক ডাক্ট সাথে বাইল ডাক্ট, আমরা বাইল ডাক্ট এখানে দেখাই না, প্যানক্রিয়াটিক ডাক্টটা দেখেছি, প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন হয়। তো প্যানক্রিয়াটিক ডাক্টে যখন আমরা খাবার খাই তখন হচ্ছে খাবারের মাধ্যমে দুইটা হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে সিক্রেটিন আর একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এই যে সিক্রেটিন, এই সিক্রেটিন কী করে? সিক্রেটিন হচ্ছে প্যানক্রিয়াটিক যে ডাক্ট, মনে রাখতে হবে এটা হচ্ছে ডাক্ট স্টিমুলেট করে। আর কোলেসিস্টোকাইনিন প্যানক্রিয়াটিক যে অ্যাসাইনাস সেলগুলোকে অ্যাক্টিভেট করে। সেজন্য কোলেসিস্টোকাইনিন রিলিজ করে অ্যাসাইনাস সেল থেকে এনজাইম, আর সিক্রেটিন ডাক্টাল সেল থেকে রিলিজ করে বাইকার্বনেট। তাহলে এই বাইকার্বনেটটা আলটিমেটলি আমাদের যে ডিউডেনাম সেখানে রিলিজ হয়, এবং বাইকার্বনেট HCl এই দুইটা কী করে? মিলে যায়, মিলে আলটিমেটলি তাহলে অ্যাসিডিক কাইম প্যানক্রিয়াটিক বাইকার্বনেট, তাহলে অ্যাসিড অ্যান্ড বাইকার্বনেট দুইটা মিলে নিউট্রালাইজেশন হয়ে যায়। ইট গিভস প্রোটেকশন অ্যাগেন্স্ট আলসারেশন ইন ডিউডেনাম। তাহলে এইটা যদি কোনো কারণে বাইকার্বনেট রিলিজ না হয় তখন হচ্ছে এখানে অ্যাসিডিক যে কাইম আসলো ওইটার কারণে এখানে কী তৈরি হবে? আলসার, ডিউডেনাল আলসার তৈরি হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এখন পেপটিক আলসার ডিজিজে যাই, তো এখানে আমরা একটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফোরগার্ড, মিডগার্ড অ্যান্ড হাইন্ডগার্ড ডেরিভেটিভ, এটা একটা দেখেছি। তো আমাদের ফোরগার্ড কতটুকু থেকে কতটুকু ফোরগার্ড বলা হয় এটা একটু মনে রাখতে হবে। ইসোফেগাস থেকে ডিউডেনালের যে মেজর ডিউডেনাল পেপিলা ততটুকু পর্যন্ত এই পার্টটাকে বলা হয় ফোরগার্ড। আর ফোরগার্ডের এই স্ট্রাকচারে যদি কোনো সমস্যা হয় তখন আমরা যে পেইনটা ফিল করবো সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ফিল করব। তাহলে স্টোমাকে যদি কোনো কারণে সমস্যা হয় সেটা আমরা কোন জায়গায় পেইনটা ফিল করবো? মেনলি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। এরপর হচ্ছে মিডগার্ড হচ্ছে মেজর ডিউডেনাল পেপিলা থেকে এই যে এই পর্যন্ত, এটা কি? এটা হচ্ছে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 পর্যন্ত। এই যে এই জায়গার মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন আমরা পেইন ফিল করবো পেরিয়াম্বিলিক্যাল রিজিয়নে। তো সেই কারণে অ্যাপেন্ডিক্স কিন্তু মিডগার্ডের অংশ, এই যে অ্যাপেন্ডিক্স কিন্তু মিডগার্ডের পার্ট। সো সেই জন্য অ্যাপেন্ডিক্সের প্রথম ব্যথাটা হচ্ছে পেরিয়াম্বিলিক্যাল রিজিয়নে আসে। এরপর হচ্ছে হাইন্ডগার্ড হচ্ছে ট্রান্সভার্স যে কোলন তার রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3, এই যে লেফট 1/3 এখান থেকে শুরু করে প্যাকটিনেট লাইন পর্যন্ত এটাকে বলা হাইন্ডগার্ড। হাইন্ডগার্ডে কোনো যদি সমস্যা হয় তখন আমরা হাইপোগ্যাস্ট্রিয়াম এই রিজিয়নে আমরা পেইন ফিল করব। তাহলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা বলতেছি পেপটিক আলসার ডিজিজ। সো পেপটিক আলসার ডিজিজ, সুতরাং পেপটিক মানে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউডেনাম, তাহলে এই পার্টের জন্য আমাদের পেইনটা ফিল হবে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। তাহলে আমরা যদি এখানে পেইন জিনিসটা একটু আলোচনা করি, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। পেপটিক আলসার ডিজিজের জন্য পেইন দিয়ে আমরা পেইনের যে ক্যারেক্টার, পেইন দিয়ে আমরা আসলে ডিজিজটাকে বুঝতে পারি। সো পেইন ইন কেস অফ গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, তো আমরা এটাকে সক্রেটস দিয়ে ভাগ করেছি। সক্রেটসগুলো আমরা যে কোনো পেইন ডেসক্রাইব করার সময় এটা মাথায় রাখবো। তাহলে এস দিয়ে হচ্ছে সাইট, তাহলে আমরা বলেছি যেহেতু এটা ফোরগার্ডের পার্ট, সো এপিগ্যাস্ট্রিয়ামে পেইন করবে। ও দিয়ে হচ্ছে অনসেট। তো পেপটিক আলসার, এই আলসারটা হচ্ছে একদিনে তো আলসার হয়ে যাবে না, এটা হচ্ছে গ্রাজুয়াল অনসেট হবে। সি দিয়ে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে কনস্ট্যান্ট অ্যাগোনাইজিং অ্যান্ড বার্নিং পেইন। বার্নিং পেইনটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে এখানে অ্যাসিড দিয়ে বার্নটা হচ্ছে, সো এখানে বার্নিং পেইন হবে। আর দিয়ে হচ্ছে রেডিয়েশন, ইউজুয়ালি রেডিয়েশনটা আনকমন পেপটিক আলসার ডিজিজে। আরেকটা আর দিয়ে হচ্ছে রিলিভিং ফ্যাক্টর, কীভাবে রিলিভ হয়। হ্যাঁ, এখানে আমরা বলতেছি গ্যাস্ট্রিক আলসার কিন্তু। সো আমরা এখানে দুইটা পার্টে পড়বো, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। তো গ্যাস্ট্রিক আলসার যেটা, সেটা রিলিভিং ফ্যাক্টর কি? সেটা হচ্ছে এমটি স্টেক, মানে পেশেন্ট যদি কিছু না খায় তখন তার হচ্ছে ব্যথা হবে না,
রিলিভিং ফ্যাক্টর। এবং সে কোনো কারণে যদি কিছু খেয়ে ফেলে তখন ব্যথা শুরু হবে। তো ব্যথা শুরু হবে এই কারণে সে আবার এটাকে বমি করে ফেলে। কীভাবে বমি করে? ইনডিউস ভমিটিং, বমিকে সে নিজে ইন্ডাকশন করে, তখন তার ব্যথাটা কমে যায় বমির পরে। দিয়ে হচ্ছে অ্যাসোসিয়েটেড, তাহলে যেহেতু তার কিছু খেলে বমি ব্যথা করতেছে তখন সে ইন্ডাকশন করে বমিকে, সো অ্যাসোসিয়েটেড কী থাকবে? ইন্ডাকশন ভমিটিং থাকবে। তো যেহেতু সে খাচ্ছে না, আবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে, এ কারণে তার ওয়েট লস হবে গ্যাস্ট্রিক আলসারে। টাইমিংটা কি? টাইমিংটা হচ্ছে কিছু খাওয়ার পরেই ব্যথা করবে। কতক্ষণ পরে? নর্মালি হচ্ছে আমরা বলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিছু খাওয়ার পরে তার বমি হবে। কেন বমি হবে? কারণ হচ্ছে খাওয়ার পরে গ্যাস্ট্রিন রিলিজ হয়, গ্যাস্ট্রিন এসসিএল রিলিজ করে। এসসিএল এর কারণে যে আলসার, এই আলসারটা আবার আরও ওর্স হয়ে যায়, তখন ব্যথা করে। তো বাই টাইম আলসার ফাইব্রাস টিস্যু দিয়ে হিল হলে তখন পেনটা চলে যায়। অ্যাগেন আবার কিছুদিন পর আলসারটা হয়, আবার তখন পেন হয়। তাহলে এই যে আলসারের হিল এবং পেন ডিসঅ্যাপিয়ার, আবার এগেন আলসার, এগেন পেন অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এই যে সাইকেল, এটা একটা সাইকেল একটা চলতে থাকে। সেই জন্য বলা হয় যে পেপটিক আলসার ডিজিজ, অর্থাৎ গ্যাস্ট্রিক যে আলসার তার পেনটা হচ্ছে পিরিয়ডিক পেন। ইডি হচ্ছে এক্সারবেটিং ফ্যাক্টর, মানে কোন জিনিসটা গ্যাস্ট্রিক আলসারটাকে বাড়ায় দেয়। আমরা বলেছি সে ফুড খেলে গ্যাস্ট্রিক রিলিজ হয়, যার কারণে এসসিএল রিলিজ হবে, আলটিমেটলি আলসারটা আরও বেড়ে যাবে। সেই জন্য সে যখন ফুড খায় বা কোনো কিছু ইনটেক করে তখন যেহেতু তার ব্যথা হয়, সে কারণে সে কিছু খাইতে চায় না ব্যথার কারণে। সো পেশেন্ট ডোন্ট ইট ডিউ টু ফিয়ার অফ পেন। যখনই সে কিছু খাবে না তখন হচ্ছে তার ওয়েট কমে যাবে, ওয়েট লস হবে। সো গ্যাস্ট্রিক আলসার ওয়েট লস হয়, এটা ইম্পর্টেন্ট একটা মেসেজ। অ্যাজ যে হচ্ছে সিভিয়ারিটি হচ্ছে মডারেট। এখন আমরা যদি ইন কেস অফ ডিডেনাল আলসার একটু চিন্তা করি, গ্যাস্ট্রিক আলসারে যা ছিল ডিডেনাল আলসারের প্রায় সেম। ডিফারেন্ট কী কী আছে? এই ডিফারেন্টগুলো ইম্পর্ট্যান্ট। এই ডিফারেন্সগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের যে আলসার এটা কি গ্যাস্ট্রিক নাকি ডিডেনাল, এটা আমরা লোকেট করতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে রিলিভিং ফ্যাক্টর। রিলিভিং কী হয় ডিডেনালে? আমরা যখন ফুড ইনটেক করি তখন ডিডেনামে যে আলসারটা হয়েছে, ডিডেনাল আলসার, সেটা কমে যায়। সো মোর ফুড ইনটেক করে, তো যখন সে ফুড ইনটেক করে তার ব্যথা কমে যায়, যার কারণে সে বারবার খেতে থাকে, অর্থাৎ মোর ফুড ইনটেক। তো যেহেতু সে বারবার খাচ্ছে তার ওয়েট গেইন হবে, পেশেন্ট ওবেস হয়ে যাবে। এটা একটা, তাহলে এটা গ্যাস্ট্রিক অ্যান্ড ডিডেনাল আলসারের একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ধরুন হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর হচ্ছে এমটি স্টোমাক। যখন সে কিছু খাবে না তখন ব্যথা করবে, সে কারণে সে বারবার খাইতে থাকে, সে মোটা হয়ে যাবে। এরপর হচ্ছে টাইমিং, এটাও ইম্পর্ট্যান্ট। তো যেহেতু বলেছি যখন স্টোমাকটা এমটি থাকবে তখন ব্যথা করবে, তাহলে টাইমিং কখন? যখন স্টোমাক এমটি তখনই ব্যথা শুরু হবে, এটা হচ্ছে টাইম। তাহলে কখন স্টোমাকটা এমটি হবে? নর্মালি খাওয়ার সাথে সাথে তো আমাদের স্টোমাকে খাবারগুলো অনেকক্ষণ জমা থাকে। তো যখনই স্টোমাক থেকে আমাদের খাবারগুলো চলে যাবে 2 to 3 আওয়ার্স এমটি স্টোমাক হয়ে যাবে, তখনই হচ্ছে ব্যথাটা শুরু হবে। আর রাতে আমরা হচ্ছে কিছু খাই না অনেকক্ষণ ধরে, একটা লং পিরিয়ড ধরে আমরা রাতে হচ্ছে কিছু খাই না, অর্থাৎ এমটি স্টোমাকে থাকি, তো যার কারণে নকটার্নাল পেন হবে। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে রাতে পেন হয়, তাহলে এটা আমাদের চিন্তা করতে হবে ডিডেনাল আলসার। আচ্ছা, আমরা এখানে ডিফারেন্সটা আবার এখানে লিখেছি, গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিডেনাল আলসার। তাহলে পেন আমরা বলেছি গ্যাস্ট্রিক আলসার, এটা আমরা মনে রাখবো। গ্যাস্ট্রিক আলসার গ্রেটার পেন উইথ মিল, অর্থাৎ সে কিছু খেলে ব্যথা বেশি করবে। ডিডেনাল আলসার ডিক্রিজ পেন উইথ মিল, কিছু খেলে ব্যথা কমে যাবে। যেহেতু কিছু খেলে ব্যথা বেড়ে যাচ্ছে, সেই জন্য গ্যাস্ট্রিক আলসার যারা তারা কিছু খাবে না, দ্যাট মিনস তাদের ওয়েট লস হবে। ডিডেনাল আলসারে যেহেতু খেলে ব্যথা কমে যাচ্ছে, সে বারবার খেতে থাকবে, তার ওয়েট গেইন হবে। টাইমিংটা আমরা বলেছি গ্যাস্ট্রিক আলসারে কিছু খাওয়ার পরে 30 থেকে 1 ঘন্টা পর গ্যাস্ট্রিনটা রিলিজ হয়ে যায়, তখন এসিটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়, তখন ব্যথা শুরু হয়। আর ডিডেনাল আলসারের ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা পরে খাবারগুলো চলে যায়, সে কারণে ব্যথা শুরু হয়। আর রাতে হচ্ছে স্টোমাক এমনি খালি থাকে, আমরা অনেকক্ষণ ধরে খাই না, সো রাতে ব্যথা হবে। এইচ পাইলের ইনফেকশন, এটা একটি ইম্পর্ট্যান্ট, যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এইচ পাইলের ইনফেকশন হচ্ছে 70%, আর ডিডেনাল আলসারের ক্ষেত্রে এইচ পাইলোরি যে ইনফেকশন এটা হচ্ছে 90%। সো এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো ভুল করতে পারি যে এইচ পাইলোরি ইনফেকশন, এটা মনে করতে পারি গ্যাস্ট্রিক।
নো, এটা হচ্ছে ডিডেনাল আলসারের ক্ষেত্রে মোর কমন। লাস্ট পয়েন্ট হচ্ছে রিস্ক অফ কার্সিনোমা। আমরা কখনো ডিডেনাল ক্যান্সার এটা শুনি নাই বা খুবই খুবই কম, কিন্তু আমরা গ্যাস্ট্রিক ক্যান্সার এটা প্রায়শই শুনি। সো গ্যাস্ট্রিক যে ক্যান্সার এটা খুবই কমন। সো রিস্ক অফ কার্সিনোমা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে মোর, আর ডিডেনাল আলসারের ক্ষেত্রে এটা লেস। তাহলে এটা ছিল আমাদের গ্যাস্ট্রিক অ্যান্ড ডিডেনাল আলসারের ডিফারেন্সিয়েট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে একটা কোয়েশন আমরা এটা মাথায় আসে, হোয়াই গ্যাস্ট্রিক আলসার পেইন গ্রেটার উইথ মেল, অর্থাৎ বলা হচ্ছে খাওয়ার পরে কেন গ্যাস্ট্রিক আলসার ব্যথা করে। হোয়াই ডিডেনাল আলসার পেইন ডিক্রিজ উইথ মিল, খাওয়ার পরে কেন ডিডেনাল আলসার চলে যায়, এটা হচ্ছে বেসিক প্রশ্ন। তাহলে আমরা এখানে একটু দেখি, যখন আমরা ফুড ইনটেক করি, এটা আমরা আগে বলেছি গ্যাস্ট্রিন রিলিজ হয়, গ্যাস্ট্রিন রিলিজ হলে অ্যাসিড রিলিজ হবে, অ্যাসিড রিলিজ হলে গ্যাস্ট্রিক আলসার পেইনটা ওর্স হবে। তাহলে আমরা এখানে একটু দেখিয়েছি যে ফুড খেয়েছি, ফুডের কারণে এখান থেকে গ্যাস্ট্রিন রিলিজ হচ্ছে, গ্যাস্ট্রিক প্যারাটাসেলকে স্টিমুলেট করলো, হাইড্রোজেন রিলিজ হলো, এই যে আলসারকে ওর্স করলো, এটা একটা পার্ট। আর আমরা বলেছি যখন আমরা ফুড ইনটেক করি তখন সিক্রেটিন রিলিজ হয় ডিডেনাম থেকে। এই সিক্রেটিনটা কী করে, প্যানক্রিয়াসের যে ডাক্ট থেকে বাইকার্বনেট সিক্রেশন করে। এই বাইকার্বনেট অ্যাসিডের সাথে মিলে অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়, যার কারণে ডিডেনাল যে আলসার, ওই আলসারের যে পেইন সেটা রিলিফ হয় ইন ফুড ইনটেক কন্ডিশন। আর ইন এমটি স্টেট কী হয়, যখন আমরা কিছু খাই না তখন হচ্ছে কিছু রেসিডুয়াল অ্যাসিড সিক্রেশন হয়, কিন্তু লো অ্যামাউন্ট রেসিডুয়াল অ্যাসিড সিক্রেশন হয় এমটি স্টেডিও। তো কী করে, ওই অ্যাসিডগুলা খুব সুন্দর করে এখান থেকে ডিডেনামে চলে যাচ্ছে। তো যেহেতু এমটি স্টেট, সো সিক্রেটিন রিলিজ হবে না, সিক্রেটিন রিলিজ না হলে কোনো বাইকার্বনেট থাকবে না। সো এই যে অ্যাসিডগুলো ডিডেনামে যাচ্ছে, সেখানে তাদেরকে নিউট্রালাইজ করার জন্য কোনো বাইকার্বনেট নেই, যার কারণে এমটি স্টেটে পেইনটা বেড়ে যাবে। তো এটা ছিল আমাদের বেসিক দুটা প্রশ্ন। এখন হচ্ছে পেপটিক আলসার যে জিনিসটা, তার কমপ্লিকেশন কী। এই কমপ্লিকেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন, একটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউট কমপ্লিকেশন এবং ক্রনিক কমপ্লিকেশন, অনেক কমপ্লিকেশন আছে, আমরা জাস্ট বেসিক দু একটা কমপ্লিকেশন নিয়ে আলোচনা করব, এবং এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে আছে ব্লিডিং এবং পারফোরেশন। তো বেসিক্যালি ব্লিডিং গ্যাস্ট্রিক আর ডিউডেনাল দুই ধরনের আলসার থেকে হয়। তো নর্মালি যে পোস্টেরিয়র ওয়ালটা আছে, পোস্টেরিয়র ওয়াল থেকে ব্লিডিং বেশি হয়। এগুলো জিজ্ঞেস করে স্যাররা যে কোন ওয়াল থেকে ব্লিডিং হবে, কোন ওয়ালে পারফোরেশন হবে। পোস্টেরিয়র ওয়ালে ব্লিডিং হবে। তো ব্লিডিং হচ্ছে দ্যাট মিনস এখানে কোনো একটা আর্টারি রাপচার হয়েছে। তাহলে কোন আর্টারি রাপচার হয়েছে এটা জিজ্ঞেস করবে, এটা হচ্ছে গ্যাস্ট্রোডিডেনাল আর্টারি। তাহলে এই যে ব্লিডিং হওয়া মানে কি, এখানে হিমোগ্লোবিন বেড়েছে, এই হিমোগ্লোবিনের সাথে HCl যুক্ত হয়ে এটাকে অ্যাসিড হিমাটিন একটা যৌগ গঠন করে। এই অ্যাসিড হিমাটিনের কালারটা হচ্ছে কপি কালার। সেই জন্য যাদের ব্লিডিং পেপটিক আলসার আছে তারা হচ্ছে কফি গ্রাউন্ড বমিটিং, অর্থাৎ কফি কালার বমি করে। সো এই জিনিসটাও জিজ্ঞেস করে, ইম্পর্টেন্ট একটা বেসিক জিনিস। 2 নম্বর হচ্ছে পারফোরেশন গ্যাস্ট্রিক আলসার হচ্ছে ডিডেনাল আলসারে মোর কমন, এবং এটা হচ্ছে ডিডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে পারফোরেশনটা কমনলি হয়। সো এটা হচ্ছে ডিডেনাল আলসারে মোস্ট কমন, অ্যান্ড কোন ওয়ালে, অ্যান্টেরিয়র ওয়ালে। এটা গেল আমাদের অ্যাকিউট কমপ্লিকেশন। এখন হচ্ছে ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে কী থাকবে, যেহেতু এখানে পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার ডিজিজ হচ্ছে, তাহলে আমরা যদি চিন্তা করি, এখানে আমরা বলেছিলাম গ্যাস্ট্রিক আলসারের জন্য কার্সিনোমা হতে পারে, এটা চান্স বেশি। সো এখানে এটা একটা কার্সিনোমা বা গ্রোথ হচ্ছে, এই গ্রোথের কারণে এই পাশে একটা অবস্ট্রাকশন তৈরি করে ফেলেছে, যার কারণে আমাদের যে ফুড সেটা হচ্ছে স্টোমাক থেকে ডিডেনামে বা হচ্ছে নিচে যেতে পারতেছে না, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যদি এই কারণে এই জায়গায় যদি কোনো কারণে আলসার হয়, এই আলসার আমরা বলেছি একবার হিল হয় আবার রিঅ্যাপিয়ার করে, তাহলে এখানে ফাইব্রাস টিস্যু হবে। তাহলে যে ফাইব্রোসিস হতে এই যে আমাদের যে পাইলোরিক পার্ট, এই পাইলোরিক পার্ট স্টেনোস হয়ে যায়, পাইলোরিক স্টেনোস হয়ে যাবে, তখন ও ঠিক সেম ফুড এদিকে যাইতে পারবে না। সো এই দুই কন্ডিশন, একটা হচ্ছে স্টেনোসিস, একটা হচ্ছে ম্যালিগনেন্সি। এই দুই কন্ডিশনের কারণে আমাদের যে গ্যাস্ট্রিক আউটলেট এটা অবস্ট্রাকশন হচ্ছে। সো ক্রনিক কমপ্লিকেশন বলতে হবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, ডিউ টু ম্যালিগনেন্সি।
তাহলে আমরা এক্ষেত্রে কী হবে এটা একটু যদি দেখি, তাহলে স্টেনোসিস অথবা ম্যালিগনেন্সি এই দুই ক্ষেত্রে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হবে। যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমাদের ফুডগুলো যাইতে পারতেছে না, সো ফুড অ্যাকুমুলেট ইনটু দ্য স্টোমাক, সো ফুডগুলো স্টোমাকে অ্যাকুমুলেট হচ্ছে। এই ফুড স্টোমাকে অ্যাকুমুলেট হয়ে কিছু কিছু ফুড ডাইজেশন হবে, আমরা জানি স্টোমাকে অল্প পরিমাণ ডাইজেশন হয় আর ম্যাক্সিমাম হচ্ছে আনডাইজেস্ট থাকবে। তো ডাইজেশন আনডাইজেশন এই যে ফুডগুলো আছে এগুলি ইরিটেশন করবে গ্যাস্ট্রিকের যে মিউকোসা আছে ওইটাকে, আলটিমেটলি ইনফ্ল্যামেশন হবে। আমরা জানি ইনফ্ল্যামেশনে ভ্যাসোডাইলেশন হয়, ভ্যাসোডাইলেশন হলে তার যে ওয়াল সফট ইডিমেটাস মিউকোসা দেখা যাবে ইন এন্ডোস্কোপি। এরপরে যেহেতু এই যে স্টোমাকের মধ্যে ফুডগুলো অ্যাকুমুলেট করতেছে, ফুড এখানে অ্যাকুমুলেট করতেছে, স্টোমাকের যে মাসেল, ওয়ালের যে মাসেল তারা চাইবে ফুডকে স্টোমাক থেকে ডিনারে পৌঁছাতে, তখন তারা অনেক বেশি কন্ট্রাকশন করে মোর অ্যান্ড মোর কন্ট্রাকশন। সো স্টোমাক মাসেল কন্ট্রাক্ট মোর অ্যান্ড মোর, যখন অনেক বেশি কন্ট্রাকশন করে তখন তারা বড় হয়ে যায়, এটাকে আমরা বলি কম্পেনসেটেড হাইপারট্রফি। এই হাইপারট্রফি এর কারণে যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে পেশেন্ট বমি করে, বমিটা অনেক দূরে গিয়ে পড়ে, এটাকে বলা হয় প্রজেক্টাইল ভমিটিং। সো এই প্রজেক্টাইল ভমিটিং আমরা অবশ্যই যখন একটা পেশেন্টের হিস্ট্রি নেবে এটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে। সো প্রজেক্টাইল ভমিটিং ইজ এ ফিচার অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে ভমিটিং খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। এখন এখানে যদি আমরা একটু লেভেলটা দেখি, এটা ছিল আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা ছিল বাইল ডাক্ট, এটা হচ্ছে আমাদের মেজর ডিউডিনাল পেপিলা এই লেভেলে। সো এই লেভেলে হচ্ছে আমাদের বেসিক্যালি বাইলটা সিক্রেট হয়। সো বমি যদি এখান থেকে হয়, বমি যদি স্টোমাক থেকে হয়, অর্থাৎ এই লেভেলের উপর থেকে যদি বমি হয় তাহলে সেই বমিতে বাইল থাকবে না। আর যদি মেজর ডিউডিনাল পেপিলার নিচ থেকে বমি হয় তাহলে এখান থেকে বাইলটা যাবে। সো গ্যাস্ট্রিক আউটলেট যে অবস্ট্রাকশন তার যে বমি, সে বমিতে বাইল থাকবে না, নট বাইল স্টেইনড, এটা একটা ফিচার। তাহলে আমরা বমির ফিচার কী কী এটা যদি আমরা একটু দেখি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে ভমিটিং প্রথম হচ্ছে ভলিউমিনাস বা কোপিয়াস। যেহেতু স্টোমাক এটা একটা কন্টেনারের মতো, সে খাচ্ছে জমা হচ্ছে, তো অনেক বেশি খাদ্য জমা হবে, এক সময় আর জমা করতে পারবে না, সে বমি করে দিবে। সো এই কারণে প্রথমে তার গ্যাস্ট্রিক যে কন্টেন্ট, সেখানে কন্টেন্ট অনেক বেশি থাকে, কোপিয়াস বা ভলিউমিনাস হয়। তো আস্তে আস্তে যখন সে আর কিছু খায় না তখন হচ্ছে এটা কমে যায়। তো ইনিশিয়ালি থাকে ভলিউমিনাস বা কোপিয়াস অনেক বেশি থাকে। 2 নম্বর হচ্ছে যে খাদ্যগুলো যাচ্ছে সেগুলো অনেকক্ষণ জমা থাকে, কিছু ডাইজেশন হয় কিছু হয় না। সো বোথ ডাইজেস্টেড অ্যান্ড আনডাইজেস্টেড ফুড থাকে এবং এদের স্মেলিংটা হবে খুব ফাউল স্মেলিং হবে, নট বায়োলেস্টেন। এটা বলেছি মেজর ডিউডিনাল যে পেপিলা তার নিচ থেকে যদি ভমিটিং হয় তাহলে এটা বায়োলেস্টেন হবে। তার উপর থেকে যেহেতু এখানে গ্যাস্ট্রিক বা স্টোমাকের কন্টেন্ট যাচ্ছে, সো এটা বায়োলেস্টেন হবে না। তাহলে আমরা জানি স্টোমাকের মধ্যে কি রিলিজ হয়, অ্যাসিড। সো অ্যাসিডের টেস্ট হচ্ছে সাওয়ার টেস্ট, সো ভমিটিংটা সাওয়ার টেস্ট হবে। প্রজেক্টাইল হবে, যেহেতু এখানে মাসেলগুলো হাইপারট্রফি, সো বমি করলে অনেক দূরে যাবে, প্রজেক্টাইল হবে। এবং ইনডিউস ভমিটিং, কারণ হচ্ছে সে যখন খাচ্ছে খাবারগুলো নিচে যাচ্ছে না, তখন তার অস্বস্তি লাগে, যার কারণে সে কী করে একটা আঙ্গুল ঢোকায় দিয়ে হচ্ছে ইনডিউস ভমিটিং করে। তো এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে বমি, এগুলোর ফিচার ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো। তো এখানে আমরা একটা কোয়েশ্চেন রেখেছি আমাদের লাস্ট পার্টে, a patient admitted to CMCH with the complaints of coffee ground color. So coffee ground color এটা একটা ফিচার ইম্পর্ট্যান্ট, আমরা বলেছি ভমিটিং ফর 3 days, পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজন ফর 3 months, তাহলে তার এই ব্যথাটা অনেক দিন ধরে। এখন এই 3 দিন ধরে 3 মাস ধরে ব্যথা, 3 দিন ধরে কী হচ্ছে, বমি হচ্ছে এবং কফি কালার গ্রাউন্ড অ্যান্ড পেন রিলিফড আফটার ভমিটিং। তাহলে বমি যখন করে ফেলে দ্যাট মিন স্টোমাক যখন এমটি থাকে তখন তার ভালো থাকে। তাহলে আমরা বলেছি স্টোমাক এমটি থাকলে যখন ভালো লাগবে তখন সেটা কোন ধরনের পেপটিক আলসার, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। সো এখানে আবার দেখা যাচ্ছে কফি গ্রাউন্ড কালার, ভমিটিং হচ্ছে, দ্যাট মিনস এখানে ব্লিডিং হয়েছে, সেটাকে আমরা বলবো ব্লিডিং
পেপটিক আলসার ডিজিজ, আর স্পেসিফিক পেপটিক না বলে আমরা এটা বলতে পারি গ্যাস্ট্রিক আলসার ডিজিজ। সেটা হচ্ছে আমাদের আনসার। সো আজকে আমাদের এটুকুই ছিল, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আশা করি সবাই বেসিক জিনিসটা বুঝেছেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।